আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইউনিক স্কুলে আপনাদের স্বাগত। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় এবং ব্যয় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলতে কি বোঝায়। সামগ্রিক আয় বা জাতীয় আয় বলতে বোঝানো হয় একটা দেশে সাধারণত এক বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় সেই দ্রব্য বা সেবার সাথে ওই দ্রব্য বা সেবার বাজার মূল্য গুণ করে সবগুলো বাজার মূল্য সমষ্টিকে জাতীয় আয় বলা হবে। মনে করা যাক একটা দেশে এক বছরে যে দ্রব্যগুলো উৎপাদিত হয় সেগুলো হচ্ছে x1, x2, x3 এভাবে xn পর্যন্ত। এভাবে প্রত্যেকটা দ্রব্যের যার যার দাম অর্থাৎ p1, p2, p3 এভাবে pn পর্যন্ত প্রত্যেকটা দ্রব্যের পরিমাণের সাথে তার বাজার দাম আমরা গুণ করে প্রত্যেকটা গুণফলকে যদি যোগ করি যা পাবো সেটাই হচ্ছে ওই দেশের সামগ্রিক আয় বা জাতীয় আয়। তাহলে সামগ্রিক আয় বা জাতীয় আয় হচ্ছে ওই দেশের বা একটা নির্দিষ্ট দেশের আয় অর্থাৎ পুরো দেশের আয়। এটা সাধারণত এক বছরে হিসাব করা হয়। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়ায়। সেগুলোর মধ্যে রয়েছে জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি। প্রথমে আসা যাক জিডিপিটা কি। জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে বোঝানো হয় মোট দেশজ উৎপাদন। এখন মোট দেশজ উৎপাদন বলতে বোঝানো হয় কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত আমরা আগে বলেছি এক বছরে একটা দেশে ওই দেশের সীমারেখার মধ্যে, অর্থাৎ ডোমেস্টিকের বাংলা হচ্ছে দেশজ, তার মানে ওই দেশের সীমারেখার ভেতরে ওই দেশের জনগণ এবং ওই দেশের বাইরের জনগণ যদি ওই দেশের ভিতরে এসে কাজ করে সবারই উৎপাদিত দ্রব্যের বাজার মূল্যের সমষ্টি। ধরা যাক একটা দেশে ওই দেশের লোকও কাজ করে, বাইরের দেশের লোকও এসে কাজ করে, তাহলে ওই দেশের সীমারেখার মধ্যে যে দ্রব্য বা সেবাগুলো উৎপাদিত হবে সেই দ্রব্য বা সেবাগুলোর বাজার মূল্যের যোগফলই হচ্ছে ওই দেশের জিডিপি। জিডিপির ক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে শুধুমাত্র দেশের সীমারেখার ভেতরে যে দ্রব্য বা সেবাগুলো উৎপাদিত হয়। এবার জানবো জিএনপি সম্পর্কে। জিএনপির পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে জাতীয়, তাহলে গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের বাংলা অর্থ হবে মোট জাতীয় উৎপাদন। জাতীয় উৎপাদন বলতে বোঝানো হয় একটা দেশের সীমারেখার ভেতরে এবং ওই দেশের সীমারেখার বাইরে ওই দেশের জনগণ দ্বারা যে পণ্য বা সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি। মনে করা যাক আমাদের দেশের ভেতরে আমাদের দেশের লোকজন যে পণ্য বা সেবা উৎপাদিত করছে এবং আমাদের দেশের লোকেরা অন্য দেশগুলোতে গিয়ে যে দ্রব্য বা সেবা উৎপাদন করছে সবগুলো উৎপাদিত দ্রব্য বা সেবার বাজার মূল্যের সমষ্টি হবে জিএনপি। তাহলে জিডিপি এবং জিএনপির মধ্যে প্রধান পার্থক্য কোথায়? জিডিপি হচ্ছে শুধু দেশের সীমারেখার ভেতরেরটাই গণনা হয় আর জিএনপি হচ্ছে দেশের সীমারেখার বাইরেটা গণনা করা হয়। জিডিপিতে দেশের সীমারেখার ভেতরে দেশের জনগণ এবং অন্য দেশের জনগণের উৎপাদিত দ্রব্যকে বোঝানো হয়, আর জিএনপিতে শুধুমাত্র দেশের ভেতরে এবং দেশের বাইরে দেশের জনগণ দ্বারা উৎপাদিত দ্রব্য বা সেবাকে বোঝানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো এনডিপি এবং এনএনপি সম্পর্কে। প্রথমেই বলে রাখি জিডিপি এবং জিএনপি থেকে এনডিপি এবং এনএনপি বের করার জন্য একটাই টেকনিক, সেটা হচ্ছে গ্রস থেকে অর্থাৎ মোট থেকে নিট বের করার জন্য ডেপ্রিসিয়েশন কস্ট বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয় বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যদি জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিয়ে দিই আমরা এনডিপি পাবো, জিএনপি থেকে যদি ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিয়ে দিই আমরা এনএনপি পাবো। অর্থাৎ নেট বের করার জন্য মোট থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিতে হবে। এবার আমরা জানবো জাতীয় আয় পরিমাপের তিনটা পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। আমরা উৎপাদন পদ্ধতি ইতিমধ্যেই বলেছি। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় হিসাব করব কিভাবে? একটা দেশে সাধারণত এক বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হবে সেই দ্রব্য বা সেবার বাজার মূল্যের গুণফল বের করতে হবে। তাহলে মনে করা যায় একটা দেশে যে দ্রব্যগুলো উৎপাদিত হয় সেগুলো হচ্ছে x1, x2, x3 এভাবে xn পর্যন্ত। তাহলে x1, x2, x3 এভাবে xn পর্যন্ত যা দ্রব্য বা সেবা উৎপাদিত হচ্ছে প্রত্যেকেরই বাজার দাম আছে এবং যার যার বাজার দাম তার তার পরিমাণের সাথে গুণ করব। তাহলে x1 এর সাথে ধরা যাক p1, এর বাজার দাম হচ্ছে p2, এর বাজার দাম হচ্ছে p3 এভাবে xn পর্যন্ত pn। তাহলে প্রত্যেকটার পরিমাণের সাথে প্রত্যেকটার বাজার দর গুণ করছি, সেই গুণফলটাকে
যদি সবগুলো যোগ করে ফেলি সেই যোগফলটাকে আমরা বলবো জাতীয় আয়, অর্থাৎ উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। এখন যদি আমরা আয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাব করতে চাই, কিভাবে হিসাব করব? আমাদের মনে রাখতে হবে একটা দেশে উৎপাদনের উপকরণ 4টা থাকতে পারে। সেগুলি কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমির আয় হচ্ছে কাজনা, শ্রমের আয় হচ্ছে মজুরি, সংগঠনের আয় হচ্ছে মুনাফা এবং সুদ, মূলধনের আয় হচ্ছে সুদ। তাহলে এই 4টা আয়কে যদি আমরা যোগ করি সামগ্রিক আয় পেয়ে যাব। তাহলে ভূমির আয় হচ্ছে খাজনা, খাজনাকে আমরা রেন্ট, তারপর হচ্ছে শ্রমের আয় হচ্ছে মজুরি, মজুরিকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি ওয়েজেস। এবার হচ্ছে সংগঠন, সংগঠনের আয় হচ্ছে মুনাফা, মুনাফাকে আমরা পাই দিয়েও প্রকাশ করি, আবার আর দিয়েও প্রকাশ করি। এবার জানবো আয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় হিসাব করতে হয়। আমরা জানি উৎপাদনের যে 4টা উপকরণ আছে, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা উপকরণের 4টা আয়ও আছে। অর্থাৎ ভূমির আয় হচ্ছে কাজনা, মূলধনের আয় হচ্ছে সুদ, শ্রমের আয় হচ্ছে মজুরি এবং সংগঠনের আয় হচ্ছে মুনাফা। তাহলে এই 4টা উপকরণ একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 1 বছরে যা আয় করে সেই আয়গুলোর সমষ্টি হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভূমির আয় হচ্ছে খাজনা রেন্ট, আর শ্রমের আয় হচ্ছে মজুরি ওয়েজেস, আর মূলধনের আয় হচ্ছে সুদ, আর সংগঠনের আয় হচ্ছে মুনাফা। এই 4টা আয়গুলো যদি আমরা যোগ করি সেই আয়ের সমষ্টিগুলোই হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয়। তাহলে এগুলোর সমষ্টিকে আমরা সামেশন দিয়ে প্রকাশ করব, অর্থাৎ একটা দেশে পুরো 1 বছরে পুরো দেশ জুড়ে যা খাজনা আদায় হয়েছে, যা মজুরি আদায় হয়েছে, যা সুদ আদায় হয়েছে এবং যা সংগঠনের মুনাফা দেওয়া হয়েছে, সেই সবগুলোর সমষ্টিকে আয় পদ্ধতিতে জাতীয় আয় বলবো। এবার জানবো ব্যয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় হিসাব করতে হয়। একটা দেশে ওই আয়গুলো, যা আয় ওই দেশের ব্যক্তিবর্গ করে থাকেন বা ফার্মগুলো করে থাকেন, সেই আয়গুলো বিভিন্ন খাতে ব্যয় হয়। আমরা এখানে মূলত কয়েকটা খাত নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে সি, আই এবং জি। সি মানে হচ্ছে কনজাম্পশন কস্ট বা ভোগ ব্যয়, আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট বা বিনিয়োগ ব্যয়, আর জি মানে হচ্ছে গভর্নমেন্ট কস্ট বা সরকারি ব্যয়। একটা দেশ যদি 3 খাত বিশিষ্ট অর্থনীতি হয়, 3 খাত বিশিষ্ট অর্থনীতি বলতে বোঝানো হয় যেই অর্থনীতিতে কনজাম্পশন অর্থাৎ ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়, এই 3টা ছাড়া আর কোনো ব্যয় হয় না। অর্থাৎ 3 খাত বিশিষ্ট অর্থনীতিকে আমরা এভাবেও বলতে পারি যেই অর্থনীতিতে কোনো আমদানিও হয় না, কোনো রফতানিও হয় না, সেটাকে আমরা 3 খাত বিশিষ্ট অর্থনীতি বলবো। তাহলে যদি 3 খাত বিশিষ্ট অর্থনীতি হয় সেক্ষেত্রে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হবে সি প্লাস আই প্লাস জি, কনজাম্পশন কস্ট, ইনভেস্টমেন্ট কস্ট অ্যান্ড গভর্নমেন্ট কস্ট। এখন ওই দেশটা যদি আবদ্ধ অর্থনীতি বা 3 খাত বিশিষ্ট অর্থনীতি না হয়ে মুক্ত অর্থনীতি হয়, সেক্ষেত্রে কিভাবে আমরা জাতীয় হিসাব করব? যেমন আমাদের দেশে হিসাব করা যাক। আমাদের দেশে ভোগ ব্যয়ও আছে, বিনিয়োগ ব্যয়ও আছে, সরকারি ব্যয়ও আছে। আবার আমাদের দেশ বিভিন্ন দেশে রফতানিও করে, আবার বিভিন্ন দেশ থেকে আমদানিও করে। সেক্ষেত্রে আমাদের ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এক্স মানে বোঝানো হয় এক্সপোর্ট আর এম মানে বোঝানো হয় ইম্পোর্ট। তাহলে এক্সপোর্ট থেকে ইম্পোর্টের যে পার্থক্য, সেই পার্থক্যটাও যদি আমরা যোগ করে দিই, সেটা হচ্ছে মুক্ত অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে যেহেতু আমরা ভোগ, সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে বলেছি, এবার আমরা ভোগ, সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে বিস্তারিত জানব। প্রথমেই জানবো ভোগ কি। ভোগ বা কনজাম্পশন বলতে বোঝানো হয় কোনো দ্রব্য বা কোনো সেবার উপযোগ নিঃশেষ করা। অর্থাৎ কোনো একটা দ্রব্য বা সেবার যদি উপযোগ নিঃশেষ করে ফেলা হয়, ব্যবহার করে ফেলা হয়, সেটাকে বলা হবে ভোগ। এবার জানবো ভোগের প্রকারভেদ। ভোগকে আমরা সাধারণত দুভাগে বিভক্ত করি, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন, আর প্ররোচিত ভোগ এটাকে বলা হয় ইনডিউসিভ কনজাম্পশন। এখন স্বয়ংভূত ভোগ বলতে কি বোঝানো হয়? যেই ভোগটা একজন ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল থাকবে না,
আয়ের উপর নির্ভরশীল থাকবে না বলতে বোঝানো হয় যেই ভোগটা কোনো ব্যক্তির আয় হলেও হবে, আয় না হলেও হবে, অর্থাৎ আয় করুক না করুক সে ব্যক্তি ওই দ্রব্য বা সেবাটা ভোগ করবে, সেক্ষেত্রে ওই ভোগটাকে বলা হবে স্বয়ংভূত ভোগ। আর প্ররোচিত ভোগ হচ্ছে যেই ভোগটা একজন ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল থাকবে, অর্থাৎ একজন ব্যক্তির আয় যদি বেড়ে যায় ওই ভোগটা বেড়ে যাবে, আয় যদি কমে যায় ভোগটা কমে যাবে, এবং আয় যদি শূন্য হয় ওই দ্রব্য বা সেবাটা তিনি ভোগ করবেন না। মনে করা যাক আমরা বাঙালিরা ভাত খাই, এখন আমাদের ইনকাম বা আয় যদি কম হয়, বেশি হয় বা না হয়, আমরা অনেক সময় ভাত খেতে বাধ্য থাকি, তাহলে ভাত খাওয়াটা হচ্ছে আমাদের জন্য অনেকটাই স্বয়ংভূত ভোগ। প্ররোচিত ভোগ বলতে কি বোঝানো যেতে পারে? তাহলে মনে করেন কেউ একজন বেশি আয় করলে সে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবে, আর আয় করতে না পারলে সে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবে না, বা আয় না থাকলে সে খাবে না। এক্ষেত্রে তার বিরিয়ানি খাওয়াটা বা রেস্টুরেন্টে যাওয়াটা তার আয়ের উপর অনেকাংশে নির্ভরশীল, এটাকে আমরা বলতে পারি প্ররোচিত ভোগ। এই কারণেই যে এই ভোগটা তার আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ আয় বাড়লে বাড়বে, আয় কমলে কমবে। এবার আমরা জানবো সঞ্চয় সম্পর্কে। মানুষ তার আয়ের যে অংশটুকু ভবিষ্যতের জন্য রেখে দেয়, অর্থাৎ মানুষ তার আয়কে দুভাগে ভাগ করে, কিছু অংশ সে ভোগ করে, কিছু অংশ সে সঞ্চয় করে, অর্থাৎ আয়ের যে অংশটুকু সে ফিউচার বা ভবিষ্যৎ ব্যবহারের জন্য রেখে দেয় সেটাকে বলা হবে সঞ্চয়। এবার জানবো বিনিয়োগ সম্পর্কে। বিনিয়োগ বিষয়টি আসলে অনেক বিস্তৃত। বিনিয়োগ বলতে বোঝানো হয় একটা দেশে সাধারণত এক বছরে বা একজন ব্যক্তি তার ব্যক্তিগতভাবে যে অর্থটুকু পুনরুৎপাদন কাজে ব্যবহার করে থাকেন। মনে করা যাক একজন ব্যক্তি তার সঞ্চিত অর্থটুকু ব্যাংকে জমা রেখেছেন বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রেখেছেন। এখন আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অংশটুকু ওই আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই অংশটুকু, সঞ্চিত অর্থটুকু পুনরুৎপাদনে ব্যবহৃত হচ্ছে। তাহলে মানুষের সঞ্চয়ের যে অংশটুকু পুনরুৎপাদনে ব্যবহৃত হবে সেই অংশটুকুকে আমরা বিনিয়োগ বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ। আমরা জানি যে একটা দেশে দু ধরনের পক্ষ থাকবে জাতীয় আয়ের ক্ষেত্রে। আমরা এখানে যেটা হিসাব করবো, একটা হচ্ছে পরিবার আর একটা হচ্ছে ফার্ম বা শিল্প। এই দুই পক্ষের মধ্যে কিছু দ্রব্য বা কিছু সেবার বা কিছু উপকরণের লেনদেন হবে, যে লেনদেনগুলোর মাধ্যমে জাতীয় আয়টা প্রবাহিত হবে, চক্রাকারে প্রবাহিত হবে। সেটা কিভাবে হবে আমরা একটু দেখি। মনে করি একটা দেশে পরিবার আছে, সেখানে শিল্প বা ফার্ম আছে। ফার্ম এবং শিল্পের পার্থক্য আমরা আগেও বলেছি যে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, ফার্ম হচ্ছে উৎপাদনের একটা ইউনিট আর শিল্প হচ্ছে উৎপাদনের ইউনিটগুলোর সমষ্টি। মনে করা যাক একটা গার্মেন্টস কারখানা, এটি হচ্ছে একটা ফার্ম, আর সবগুলো গার্মেন্টস কারখানা মিলে হচ্ছে গার্মেন্টস শিল্প। আবার একচেটিয়া বাজারের ক্ষেত্রে ফার্ম এবং শিল্প একই হয়, কারণ একচেটিয়া বাজারে যিনি বিক্রেতা তিনি শুধু একজনই থাকেন। তাহলে একজন বিক্রেতা বা একজন উৎপাদনকারী যেহেতু উনি একাই ফার্ম আবার একাই শিল্প, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে দুটো পক্ষ থাকবে, একটা পক্ষ হচ্ছে পরিবার আর একটা পক্ষ হচ্ছে ফার্ম বা শিল্প বা উৎপাদনকারী। এখন ফার্ম বা শিল্প বা উৎপাদনকারীর যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে উৎপাদনের উপকরণগুলো, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এটার দরকার কি জন্য? পণ্য বা সেবা উৎপাদন করার জন্য। এই পণ্য বা সেবা উৎপাদন করার জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো দরকার সেগুলো ফার্ম বা শিল্পকে প্রোভাইড করবে বা সরবরাহ করবে পরিবার। তাহলে পরিবার থেকে সেই উপকরণগুলো যাবে, কি কি যাবে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই উপকরণগুলো পরিবার শিল্পকে দিবে। তাহলে বিনিময়ে শিল্প বা ফার্ম পরিবারকে কি দিবে? ওই উপকরণগুলোর বিনিময় মূল্য দিবে। তাহলে ভূমির বিনিময়ে খাজনা দিবে, শ্রমের বিনিময়ে মজুরি দিবে, মূলধনের বিনিময়ে সুদ দিবে, সংগঠনের বিনিময়ে মুনাফা দিবে। এবার ফার্ম বা শিল্প যখন এই উপকরণগুলো পাবে তখন সেই উপকরণগুলো দিয়ে কি করবে? পণ্য বা সেবা উৎপাদন করবে। তাহলে আমরা আবারও বলছি, শিল্প বা ফার্ম এই উপকরণগুলো পরিবারকে দিবে। এই উপকরণগুলো ব্যবহার করে ফার্ম বা শিল্প পণ্য উৎপাদন করবে বা সেবা উৎপাদন করবে। এই পণ্য বা সেবাগুলো
ফার্ম বা শিল্প পরিবারকে দিবে। অর্থাৎ পরিবারের দরকার পণ্য বা সেবা, ফার্ম বা শিল্পের দরকার উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণের বিনিময়ে সে পরিবারকে খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা পরিশোধ করবে। আর পরিবার পণ্য বা সেবার বিনিময়ে ফার্মকে এর মূল্য পরিশোধ করবে। এভাবে দেখা যায় একটা দেশে ফার্ম এবং শিল্পের সাথে পরিবারের মধ্যে একটা মিথস্ক্রিয়া, অর্থাৎ আয়ের একটা চক্রাকার প্রবাহ। এই জন্য এটাকে বলা হয় জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ। অর্থাৎ এই প্রবাহতে আমরা কি দেখতে পাই? উৎপাদনের উপকরণ সমূহের প্রবাহ এবং উপকরণ সমূহের মূল্যের প্রবাহ, চূড়ান্ত দ্রব্য বা সেবার প্রবাহ এবং সেই চূড়ান্ত দ্রব্য বা সেবার বিনিময় মূল্য পরিবার বা ব্যক্তিবর্গগণ শিল্পকে বা ফার্মকে পরিশোধ করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো কি কি হতে পারে এবং সেগুলো কিভাবে সমাধান করতে হবে তা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।